স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, কিছু বিষয়ে দ্বিমত। সংসদে পিআর পদ্ধতিতে আসনের পক্ষে অটল এনসিপি, ঐক্যমত্য না আসলে নাহিদের কঠোর বার্তা। মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়ান নামে প্রাণ গেল আরও এক শিক্ষার্থীর, নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জন। এবারে বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে 4টি সংস্থার নিয়োগ ইস্যুতে আলোচনা শুরু হয়। সেই আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 20তম দিনের মতো আলোচনা শুরু হয় সোমবার সকালে। এতে আলোচনার বিষয়বস্তু ছিল সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। তবে সেই আলোচনায় অংশ নেয়নি বিএনপি। তবে বেলা 12টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় বৈঠক মুলতবি করা হয়। পিআর পদ্ধতিতে সংসদের আসন বিন্যাসের দাবিতে অটল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে সকালে কঠোর বার্তা দিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভোটের অনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নাহিদ ইসলাম। জামালপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। এর আগে গত বছর গণ অভ্যুত্থানের জামালপুরে নিহত 11 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা, খোঁজখবর নেন স্বজনদের। জামালপুরে পদযাত্রা শেষে এনসিপির নেতারা রওনা হন ময়মনসিংহের উদ্দেশ্যে। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করবো। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হবে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সাহিল ফারাবী আয়ান। গতরাত 1:45টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী। চিকিৎসকরা জানান, আয়ানের শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। এদিকে মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলবো তার সঙ্গে। অ্যানি, বার্ন ইনস্টিটিউট চিকিৎসাধীনে আহতদের অবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি একটু আগে যেটি বলছিলেন যে বার্ন ইউনিটের যে মাইলস্টোন ট্র্যাজেডিতে যে আহত যারা ভর্তি আছে, এবং গতকাল রাত 1:45টার দিকে কিন্তু আরেকটি শিশু 14 বছরের সাহিল ফারাবী আয়ান গতকাল রাত 1:45টার দিকে মারা গেছেন। আর এখন পর্যন্ত বার্ন ইউনিটে আয়ান সহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 18 জনে। আর আইসিইউতে গতকাল ব্রিফিংয়ে কিন্তু পরিচালক বলেছিলেন যে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় ছিল 4 জনের মধ্যে একজন ছিলেন এই আয়ান। এখন 3 জনের অবস্থা সংকটাপন্ন, যারা এই মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এর পাশাপাশি আরেকটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে বার্ন ইউনিট সহ অন্যান্য হাসপাতাল যেগুলো আছে সব কিছু মিলে কিন্তু নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত 34 জনে। আর বার্ন ইউনিট সহ অন্যান্য হসপিটালে যারা আছেন, আহত যারা আছেন, চিকিৎসা নিয়েছেন,
তারা তাদের সংখ্যা হচ্ছে এখন পর্যন্ত ৪৫ জন। আর এর মধ্যে একটুখানি খুশির যে খবর সেটি হচ্ছে যে বার্ন ইউনিট থেকে মোট ৪ জন সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গিয়েছেন। আর এখন পর্যন্ত যে চিকিৎসাধীন যারা আছেন ৩৩ জন বার্ন ইউনিটে যারা আছে, এর মধ্যে কিন্তু ২৭ জনই আছে যারা শিশু। তাদের অবস্থা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে কিছুটা গুরুতর অবস্থায় আছে। আর ৬ জনের আমরা যেটি জানতে পেরেছি যে ৬ জনের শরীরের ৩০% বেশি দগ্ধ অবস্থায় আছে। আর বার্ন ইউনিট থেকে যে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং করা হয় সেই ব্রিফিং এখন পর্যন্ত হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে ২:৩০টার পরে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে এবং সার্বিক যে তথ্য আছে এ পর্যন্ত সার্বিক যে অবস্থা, চিকিৎসার অগ্রগতি সব কিছু আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো যাবে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। অ্যানি, আপনাকে ধন্যবাদ। সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি হবে আগামী ৭ই আগস্ট। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এছাড়া পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে রংপুরে আবু সাইদ হত্যা ও সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর পৃথক মামলায় ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাইদ হত্যা মামলায় গত ৩০শে জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, ২ মামলায় আসামিদের বিষয়ে আদালত কি নির্দেশ দিয়েছে? সুমনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজকে সর্বমোট ৩টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। তার মধ্যে প্রথম ২টি মামলার শুনানি এখন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। প্রথমেই যেটি ছিল যে আজকে নতুন করে যেই একটি মামলা ওপেন হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ, সেটি হচ্ছে লক্ষ্মীপুরে মানবতা বিরোধী অপরাধের মামলা। সেটিতে এই পর্যন্ত কিন্তু ৩ জনকে আটক করা হয়েছে এবং সেই ৩ জনকে আজকে প্রিজন ভ্যানে করে অপরাধ ট্রাইব্যুনাল ২-এ উপস্থিত করা হয়েছে। এবং প্রসিকিউটর তাজুল ইসলাম এখানে কোর্টকে জানান যে তারা তদন্তের জন্য, এই মামলার তদন্তের জন্য ২ মাসের সময় চেয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী সেপ্টেম্বরের ২৮ তারিখে প্রসিকিউশন সময় দিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এবং যে ৩ জন আসামি আটক রয়েছে সেই ৩ জনকে কিন্তু জেল গেটে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। এর পরবর্তীতে এই মামলাটি শেষ করার পরে কিন্তু আশুলিয়ায় যে ৬ লাশ পোড়ানো, ৫ জন লাশ পোড়ানো এবং ১ জন জীবিত, টোটাল ৬ জনকে পোড়ানোর যে মামলাটি ছিল সেটির জন্য কিন্তু আজকে শুনানির দিন ধার্য ছিল। এবং সেই মামলাটির জন্যও কিন্তু আজকে ৮ জনকে উপস্থিত করা হয় এবং বাকি যে ৮ জন আছে তারা সেই ৮ জন কিন্তু এখনো তারা ধরাছোঁয়ার বাইরে। তো সর্বশেষ যে প্রতিবেদনে এসেছে যে তাদেরকে আটক করার জন্য কিন্তু ২টি পৃথক পত্রিকা, একটি বাংলা এবং ইংলিশ, ২টি পৃথক পত্রিকায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তারা ট্রাইব্যুনালে হাজির না হওয়ার কারণে কিন্তু তাদের অনুপস্থিতিতেই বিচারিক কাজ পরিচালনা করার জন্য কিন্তু সেই ৮ জনের জন্য পৃথক ৪ জন করে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আজকে। এবং এইটির জন্যও কিন্তু পরবর্তীতে চার্জ গঠনের জন্য আগামী ৭ আগস্ট এই দিনটি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে আবু সাইদ হত্যা মামলা, যেই হত্যা মামলার জন্য আজকে হচ্ছে গিয়ে ৬ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনি জানেন যে সর্বমোট তদন্ত প্রতিবেদনে উঠে আসা ৩০ জনকে আসামি করে এই মামলায় শুনানি চলমান রয়েছে। কিন্তু বাকি ২৪ জন, এই ২৪ জন অনুপস্থিত থাকার কারণে সেই ২৪ জনের জন্য টোটাল ২৪ জনের জন্য যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছিল সেই স্টেট ডিফেন্স এখনো কিন্তু এটির শুনানি চলমান রয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা আসলে আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল সুমনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্ট মার্টিন দ্বীপের কিছু এলাকা প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে।
উত্তাল সাগরের তীব্র ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভেও ভাঙন দেখা দিয়েছে। এছাড়া পটুয়াখালীতে সকল নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাগরের নিম্নচাপের কারণে গত 4 দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। এদিকে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের অন্তত 10টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলি। ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী স্থাপনা, উপড়ে গেছে অসংখ্য ঝাউগাছ। এছাড়া জোয়ারের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের 4টি স্পিডে আবারও ভাঙন শুরু হয়েছে। বর্ষাকাল আইলে বেশি চিন্তার থাকি কেলা মানতে পাবে বললা ইয়ানতে পাবে বললা পানি উড়ি পাড়িও নিরাপত্তা বহুত ছড়া ছিল। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপ এবং আমাবস্যার কারণে সাগরের জোয়ারের পানি 2 থেকে 3 ফুট উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কুতুবদিয়া, মহেশখালী দ্বীপ সহ উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। যেখান থেকে ভালো উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে, ওইখানে কোনো মুহূর্তে রাখা যাচ্ছে না। সেনাবাহিনী জরুরিভাবে তাড়াতাড়ি যদি করে দেয় আর কেউ উভয় দাঁড়িয়ে আর কি। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকল নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 4 দিন ধরে প্রতিনিয়ত 2 দফায় জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের সকল নিম্নাঞ্চল। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গুনিয়া উপজেলার অন্তত 10টি গ্রাম তলিয়ে রয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্স সহ অসংখ্য স্থাপনা। ঘরবাড়ি তলাই চলে গেছে, বীজ পুরা সব তলাই মরে গেছে। জোয়ারে অনেক পানি হচ্ছে, বেড়িবাঁধ তলায় পানি ঘর খুলে পড়ছে। এখন আমার কাম কাজ করতে পারি না, বৃষ্টি বাদল লাগছে। সারা রাত বই রয়েছি, চুলা টুলা সব ভিজে রয়েছে, পানিতে তলায় রয়েছে, ভাত পানি খাইতে পারি না। আমাদের বেড়িবাঁধ থেকে মোটামুটি 100 মিটার বাইরে শোর লাইনে যেখানে ডিসি পার্ক, মসজিদ, মন্দির অবস্থিত, সেখানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধার ঘাঘট নদীর তীরে বালু দিয়ে নদীরক্ষা বাঁধ সংস্কারের ফলে সামান্য বৃষ্টিতে ছোট বড় গর্ত ও ধস দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধে চলাচল ও ভাঙন আতঙ্কে দিন পার করছেন বাঁধের পাশে বসবাসকারী জনসাধারণ। এখন বাঁধটা ভাঙি গেছে, এখন যদি সংস্কার করে তাহলে বাঁধটা মনে করেন যে ঠিক থাকবে, না হলে পরে এখন সংস্কার না করলে বন্যা আসলে পরে এগুলো ভাঙি যাবে। রাস্তার মাঝখানে একদম ভেঙে গেছে, বাইক নিয়ে যাওয়াও যায় না। খালি ঝুঁকি নয়, এমন ঝুঁকি চলাফেরা করা খুব কঠিন। দরকার যখন কাজ করতে হবে তখন তো কাজ করা না, পানি উন্নয়ন বোর্ড। বন্যার আগেই ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রায় 240 কিলোমিটার বনানীতম বাঁধ নির্মাণ করা হয়েছে। এই বাঁধগুলোর যেসব স্থানগুলোতে দুর্বল অবস্থা রয়েছে, যে বনানীতম বাঁধগুলো বৃষ্টিপাতের কারণে রেনকাট সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের একটি মনিটরিং টিম গঠন করা আছে। এর আগে 2019 সালে রক্ষা বাঁধ ভেঙে শহর ও তার আশপাশের এলাকা প্লাবিত হয়। আবারও ক্ষয়ক্ষতি এড়াতে বন্যার আগেই বাঁধ সংস্কারের দাবি গাইবান্ধাবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 22 লাখ টাকার বিদেশি মুদ্রা সহ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সংস্থা। রোববার রাত 8টার দিকে তল্লাশির পর আব্দুল মাজিদ নামের ওই যাত্রীকে আটক করা হয়। এ সময় তার কাছে 4,700 মার্কিন ডলার, 47,885 আমিরাতের দিনার, 3,762 সৌদি রিয়াল, 346 ওমানি দিনার এবং বাংলাদেশি 36,000 টাকা জব্দ করেন সংশ্লিষ্টরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীকে নগরের পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়। ওই যাত্রীর বিরুদ্ধে রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অগ্নিগর্ভ হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শুরু হওয়া জুলাই আন্দোলনের সমাপ্তি ঘটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে।
পতন হয় শেখ হাসিনা সরকারের। এর জন্য প্রাণ দিতে হয়েছে শত শত মানুষকে। জুলাই আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। গণ অভ্যুত্থানের 1 বছর পর লক্ষ্য কতটা পূরণ হয়েছে? এই দেশের সরকারের কাছে একটাই প্রত্যাশা, যাতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে না যায়। প্রশাসনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সংস্কার প্রয়োজন। রাজনৈতিক দলের যারা আছে তারা শুধু নিজের স্বার্থটা বুঝতেছে, মানুষের নিরাপত্তার দিক দিয়ে কোনো খেয়াল করতেছে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো কিন্তু এখনো হচ্ছে, যে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া, তো এগুলো থেকে আগে বেরিয়ে আসতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন ও সংস্কারের প্রত্যাশা রাজনৈতিক নেতাদের। দ্রুত সময়ের ভিতরে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে একটি নির্বাচনের ব্যবস্থা করা, যে নির্বাচনে এদেশের জনগণ দীর্ঘ 17 বছর যারা ভোট দিতে পারে নাই তাদের ভোট দেওয়ার যাতে প্রতিফলন ঘটে। এবার নির্বাচন আইন সংশোধন হওয়ার আগে আমরা নির্বাচন চাই না, নির্বাচন চাই, সংস্কার হবে আগে, তারপর নির্বাচন। এখনও এই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে। একটা দলের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে বলছিল আমাদের দলের ভিতরে সংস্কার আগে প্রয়োজন। গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ভবিষ্যতে 24-এর যে জুলাই বিপ্লবীরা আছে তাদের পরিণতি বা তাদেরকে আসলে তখন কোনভাবে দেখা হবে সেই জিনিসটা কিন্তু নিশ্চিত হয়নি। এগুলো নিশ্চিত করার আগে আপনি যখন একটা ইলেকশন দিবেন, তখন যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা তাদের স্বার্থে সময়ে সময়ে সেগুলো চেঞ্জ করে তাদের যেই বার্তা সেগুলো দিতে থাকবে জনগণের কাছে। এই জন্য আমরা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে নানা কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন। স্মৃতিস্তম্ভ, জুলাই যে শহীদ যারা হচ্ছে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের জন্য সরকার একটা স্মৃতিস্তম্ভ প্রতি জেলার শহরের কেন্দ্র, আমাদেরটা শহরের কেন্দ্রে, হয়তো অনেকের যেখানে যেরকম অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে জায়গার, তো প্রতিটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। 24 জুলাই আগস্টের আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার 18 জন প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন অনেকে। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ। এছাড়া ইরানে নতুন করে হামলার হুমকিও দেন তিনি। রোববার বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইরানকে নতুন করে হামলার হুমকি দেন এবং খামেনির ওপর ব্যক্তিগতভাবে হামলা করার হুমকি দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, রোববার গাজায় 2 শিশুসহ আরও 6 জন ফিলিস্তিনির অনাহারে মৃত্যু হয়। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা 133 জনে দাঁড়িয়েছে। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে রোববার কমপক্ষে 63 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 34 জনই ত্রাণ প্রত্যাশী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, রোববার গাজায় 2 শিশু সহ আরও 6 জন ফিলিস্তিনি অনাহারে মৃত্যু হয়। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে 133 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 5 মাস বয়সী এক শিশুও রয়েছে। এর আগে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজার আল মাওয়াশি, দেইর আল বালা এবং গাজা সিটিতে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী। নতুন প্রশাসনের অধীনে প্রথমবারের মতো সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সিরিয়া। রোববার বার্তা সংস্থা সানাকে দেশটির নির্বাচন কমিশনের প্রধান জানান, আগামী 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে ভোট গ্রহণ হতে পারে। 210 আসনের মধ্যে 1/3 মনোনয়ন দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা, আর বাকি আসনগুলোতে সরাসরি ভোট হবে। চলতি বছরের মার্চে অন্তর্বর্তী প্রেসিডেন্ট যে অস্থায়ী সংবিধানে সই করেন তাতে একটি স্থায়ী সংবিধান প্রণয়ন ও সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা উল্লেখ রয়েছে।
গত 4 দিন ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোমথামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া হতে যাওয়ায় আলোচনায় যোগ দেবেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটো যোগ দেবেন আলোচনায়। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের যুদ্ধবিরতির জন্য চাপ দেন। তবে সবশেষ মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। কয়েক সপ্তাহ আলোচনার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইইউর সব রপ্তানি পণ্যের ওপর শুল্ক থাকবে 15%। স্থানীয় সময় রোববার স্কটল্যান্ডে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইইউ একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয়। রুদ্ধদ্বার আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জানান ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে $750 বিলিয়ন জ্বালানি কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি মার্কিন অর্থনীতিতে আগের চেয়ে $600 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে বলেও জানায় ইইউ। প্রবাসীদের নানা সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আজমান কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো দুবাইয়ের একটি হোটেলে আয়োজন করা হয় গ্রীষ্মকালীন মিলন মেলার। আমিরাত ও বাংলাদেশ সরকার অনুমোদিত এই সামাজিক ও মানবিক সংগঠনের আয়োজন করে। প্রাণবন্ত সঙ্গীত ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল আলিম সিআইপি, সিনিয়র সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়াতুল্লাহ, সহসভাপতি হাসান জাকির, বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরী ও বিশিষ্ট সংগঠক আহমদ আলী জাহাঙ্গীর সহ আরো অনেকে। আর উপস্থিত আছেন আপনারা সবাই সুন্দরভাবে দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথমবারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, কিছু বিষয়ে দ্বিমত। সংসদে পিআর পদ্ধতিতে আসনের পক্ষে অটল এনসিপি, ঐক্যমত্য না আসলে নাহিদের কঠোর বার্তা। মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়ান নামে প্রাণ গেল আরও এক শিক্ষার্থীর, নিহতের সংখ্যা বেড়ে 36 জন। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।